সংকল্প, শক্তি, সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য। অভিনন্দন ডিয়ার স্প্যারো। কয়েকবার চিরকুটটা পড়ে মেঘ শুধু স্প্যারো লেখাটার দিকে চেয়ে আছে। আবির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করেছে তা দেখে মেঘ খুশিতে আত্মহারা হয়ে গেছে। ছোট বক্সের র্যাপিং সরাতেই চোখে পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স। সচরাচর গোল্ডের জিনিসপত্রের ক্ষেত্রে এইগুলো বেশি থাকে। বক্স খুলতেই চোখে পড়ল সুন্দর ডিজাইনের একটা গোল্ডের ব্রেসলেট। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে। মেঘের সকল অপূর্ণ ইচ্ছে আবির ভাই যেন ধীরে ধীরে পূরণ করেই যাচ্ছে। আইফোন, ল্যাপটপ, নূপুর, বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট বড় কত ইচ্ছে পূরণ করতেই যেন মেঘের জীবনে আবির ভাইয়ের আগমন ঘটেছে। ব্রেসলেট হাতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে। তারপর বড় বক্সটা খুলতে দ্বিতীয়বারের মতো বড় সড়ো শক খেলো। 10 কালারের 2 সেট করে মোট 20 ডজন কাচের রেশমি চুড়ির বক্সে জল করছে, সাথে অনেকগুলো আংটি। মেঘ চুড়ির দিকে চেয়ে মনে মনে ভাবছে, যেই মানুষটা আমার সাথে ঠিকমতো কথাই বলে না, উঠতে বসতে এত রাগ দেখান, থাপ্পড় মারেন, উনি এসব কিছু আমার জন্য এনেছেন। যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছে, উনি আসলে এতটাও অনুভূতিহীন নয়। মেঘ সব কালারের চুড়ি পরে পরে ছবি তুলছে। গতকাল তানভীর একটা ব্র্যান্ডের ঘড়ি দিয়েছিল, সেটা পরেও ছবি তুলেছে। সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে বন্যাকে কল করেছে। বন্যাও গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। গতকাল দুইজনেই ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি। বন্যা ফোন রিসিভ করেই বলল, এত গিফট ধরে খেয়ে দিল। মেঘ সশব্দে হেসে বলল, আমার স্বপ্নের নায়ক। বন্যা কপাল কুঁচকে বলল, আবার ফালতু ব্যাটারি নিয়ে স্বপ্ন দেখছিস? মেঘ ঠোঁট কামড়ে বলল, আমি কি করব, আমার এত ভাল লাগে কেন ওনাকে? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দে, চল বিকেলে দেখা করি। পাখি আর মায়াও বলছে বের হবে, অনেকদিন দেখা হয় না ওদের সাথে। রেজাল্টের খুশিতে একটু আড্ডাও দেওয়া যাবে, আসবি? মেঘ একটু ভেবে বলল, ঠিক আছে। আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একেবারে খেয়ে বেরিয়ে পড়ছে। আবির বের হওয়ার কিছুক্ষণ পরেই মেঘ নিচে নেমেছে। হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলছে, আম্মু একটু ঘুরতে যাই। হালিমা খান মেয়ের দিকে না তাকিয়েই বললেন, আমাকে বলছিস কেন? আমি অনুমতি দেবার কে? তোর ভাইরা আছে, বাপ চাচা আছে, তাদের থেকে অনুমতি নিয়ে যা। মেঘ হাসছে আর বলছে, হবে, আর কেউ তো বাসায় নেই। বন্যা, পাখি আর মায়াও আসবে, যাই না প্লিজ। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, যাবি যা, কিন্তু বেশি দূর যাস নে, আর ড্রাইভারকে বলে দিয়ে আসতে হবে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না, আমি রিক্সা দিয়েই চলে যাব। হালিমা খান কপাল কুঁচকে বলে উঠলেন, তুইও তো তোর ভাইদের মতোই হইতেছিস। গাড়িতে চলাচল করতে তোদের এত কি সমস্যা বুঝি না। মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে নিচে নামলো। মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্যস্থলে। ওরা তিনজন আগেই চলে এসেছে। ইচ্ছে মতো ফুচকা খেয়ে কাছে একটা ফাঁকা মাঠে 4 বান্ধবী বসেছে আড্ডা দিতে। পড়াশোনা, পরিবারের কথা শেষে প্রেমের টপিক উঠল। পাখির বিয়ে ঠিকঠাক, অ্যাডমিশন টেস্টের পরে খালাতো ভাইয়ের সাথে বিয়ে। এদিকে মায়ারও বয়ফ্রেন্ড আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে। তাই মায়া মনে প্রাণে চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে। ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠলে মেঘ অবলীলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করল। সবকিছু শুনে মায়া অকস্মাৎ বলে উঠল, আমার কাছে একটা প্ল্যান আছে। বাকি তিনজনই একসঙ্গে বলে উঠল, কি প্ল্যান? আমাদের মধ্যে কারো ফোন থেকে তোর আবির ভাইয়ের নাম্বারে কল দে, একটু ঢং করে কথা বলবি, দেখবি ওনার মনে কি আছে। যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে, সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে। মেঘ প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপে রাজি হলো। মায়ের নাম্বার থেকে কল দিল আবির ভাইয়ের নাম্বারে। আবির ভাই চট্টগ্রাম থাকাকালীন নাম্বারটা সেভ করেছিল মেঘ, কিন্তু কোনোদিনও কল দেওয়ার সাহস করেনি। আজ মায়ের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁপছিল।
ডায়াল করলো আবির ভাইয়ের নাম্বারে। ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে। প্রথমবার রিসিভ হলো না। মায়া আর পাখি মেঘকে সাহস দিল। বন্যা নীরব দর্শক। সে চায় মেঘ ভালো থাকুক, সেটা আবির ভাইয়ের সাথেই হোক বা অন্য কারোর সাথে, যে মেঘকে ভালো রাখবে। দ্বিতীয়বার কল দিয়েছে। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। লাউড স্পিকারে দিয়ে মেঘ রোম্যান্টিক মুডে ডাক দিল। জান। আবির কপাল কুঁচকে প্রশ্ন করলো, কে? মেঘ ঢোক গিলে আহ্লাদে কণ্ঠে বলল, আমি তোমার বউ। আবির মুচকি হেসে উত্তর দিল। হ্যাঁ জান, বলো। মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ চোখে চাইল বান্ধবীদের দিকে। রাকিব ডেকে উঠল। কি রে, আবির কার সাথে কথা বলিস? আবির উত্তেজিত কণ্ঠে বলল, আমার বউ কল দিয়েছে, ডিস্টার্ব করিস না। মেঘ সহ বাকি তিনজনই হাঁ করে চেয়ে আছে। মায়া কল মিউট করে মেঘকে কানে কানে কি বলেছে। আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল। আই মিস ইউ জান। আবির নিঃশব্দে হেসে উত্তর দিল। আই মিস ইউ টু জান। কোথায় আছো বলো, আমি এক্ষুনি আসছি। আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল। নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। প্রেমিকার সুলভ মনে এই মুহূর্তে আধার নেমেছে। চেনা নেই জানা নেই আননোন নাম্বারের কোনো মেয়ের সাথে আবির ভাই এভাবে কথা বললেন, সেটা মেঘ ভাবতেই পারছে না। মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে। আবির পুনরায় প্রশ্ন করল, কি হলো? কথা বের হচ্ছে না গলা দিয়ে? মায়া আর পাখি ঠেলায় মেঘ ধীর কণ্ঠে শুধু বলল, কিছু না মা। আবির এবার স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথায় বসে বাদরামি করা হচ্ছে শুনি? আবির ভাইয়ের প্রশ্নে মেঘ আরো বেশি আশ্চর্যান্বিত হলো। কয়েক মুহূর্ত নীরব থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, বাসা থেকে একা বের হয়েছিস, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? এত বড় হয়ে গেছিস? মেঘের চোখ কোটর থেকে বেরিয়ে আসার অবস্থা হলো। শুধু দীর্ঘশ্বাস ফেলছে। এভাবে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেও পারেনি। লাউডস্পিকার অফ করে ফোন কানে ধরেছে। মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিরিট কণ্ঠে বলল, যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্বটা উপলব্ধি করতে পারি, সেখানে তোর কণ্ঠ আমি চিনব না? ভাবলি কিভাবে? মেঘ পাথরের ন্যায় বসে আছে। আবির ভাই কি বলছে তার কিছুই মাথায় ঢুকছে না। সে যে ধরা পড়ে গেছে এটা ভেবে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আবির ভাই কি না কি ভাববে। থাপ্পড় না দিয়ে বসেন আবার। থাপ্পড়ের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ। আবির পুনরায় প্রশ্ন করল, কোথায় আছিস? মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে। আবির রাগান্বিত স্বরে বলে উঠল, কি হলো বল। মেঘের গলা কাঁপছে। কোনো রকমে জায়গার নামটা শুধু বলল। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। বলেই কলটা কেটে দিল। আবির ভাই কল কাটতে অষ্টাদশী আকাশের পানে চেয়ে বড় করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আল্লাহ বাঁচাও আমায়। আর জীবনে এমন কাণ্ড করব না। এবারের মতো বাঁচিয়ে নাও। বন্যা চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে বকা দিচ্ছে? পাখি আর মায়াও অবুঝের মতো চেয়ে আছে। মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে জানালো, কিছুক্ষণের মধ্যে আসবে। দোয়া কর যাতে মায়ের না খায়। এই কথা শুনে পাখি, মায়া আর বন্যাও তটস্থ হয়ে গেছে। সবাই চিন্তায় পড়ে গেছে। ফাজলামো করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ভাবতে পারেনি। কিছুক্ষণের মধ্যে একটা বাইক এসে থামলো রাস্তার পাশে। সেই নামাজের সময় পরা পাঞ্জাবিটা দেখতেই মেঘ চিনতে পারল। মেঘ সেই দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ভয়ে ভয়ে বলল, আবির ভাই। বাকি তিনজনের নজর পড়ল সেদিকে। আবির বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে। বন্যা আবির ভাইকে আগে দেখলেও পাখি আর মায়া দেখেনি। মায়া উত্তেজিত কণ্ঠে বলল, উনি কি আবির ভাই? বন্যা জবাব দিল, হ্যাঁ। মায়া পুনরায় বলল, আল্লাহ কি হ্যান্ডসাম, মাশা আল্লাহ। এত কিউট জানলে আমিই কথা বলতাম, পটিয়ে আমার করে নিতাম। মেঘ রাগান্বিত স্বরে বলে উঠল, আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর দিবি না বলে দিলাম। কথাটা বলে মায়ের ফোন নিয়ে সেখান থেকে আবির ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে চলে গেছে। মেঘের এমন কাণ্ডে পাখি আর মায়া দুজনেই হাসছে, কিন্তু বন্যা স্তব্ধ হয়ে চেয়ে আছে মেঘের দিকে। আবির ভাইয়া কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা দেখতে ব্যস্ত বন্যা। মেঘ আবিরের কাছাকাছি আসতেই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইল।
ক্রোধিত মুখশ্রী দেখে আবির কপাল গোটালো। মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে, ঘামে চিকচিক করছে মুখ, সাথে লাল হয়ে আছে দুগাল। মেঘ কাছাকাছি আসতেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, রাগ উঠছে কেন? আরো আড্ডা দিলে যা, আমি ওয়েট করছি, সমস্যা নেই। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর দিল, আড্ডা দিব না, চলে যাব। আবির চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? কে কি বলেছে? মেঘ মনে মনে বলছে, আপনার উপর কারোর নজর আমি সহ্য করতে পারবো না। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো। চলে যাবি? মেঘ উপর নিচ মাথা নাড়ালো। আবির নিজের হেলমেটটা মেঘকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে। মেঘ ভ্রু কুঁচকে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করলো, এটা তো আপনার হেলমেট, আমায় দিচ্ছেন যে? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, রাকিবের হেলমেট নিয়ে আসছি, আমি ওইটা পরবো। এই দৃশ্য তিনজন বান্ধবী অবাক চোখে দেখছে। বন্যায় বা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আবির ভাইয়া রিয়্যাক্ট করেনি সেই অনেক। পাখি হাসি মুখে বলছে, মেঘ ওনাকে পেলে সত্যিই অনেক হ্যাপি থাকবে। দোয়া করি মেঘ যেন ওনাকে পেয়ে যায়। মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলালো। কয়েক মুহূর্ত পর আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ওরা তিনজনও যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির মেঘকে একটা ভালো মানের হেলমেটের আউটলেটে নিয়ে গেছে। মেঘকে একটা লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে। মেঘ ঘুরে ঘুরে দেখছে। অনেক ঘুরে তিনটা হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে। ছোট করে প্রশ্ন করলো, কোনটা নিব? আবির তিনটা হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল, আমার জন্য পছন্দ করে নিয়ে আয়। মেঘ আহম্মকের মতো চেয়ে আছে, নড়ছেও না জায়গা থেকে। আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, কি বললাম আমি? মেঘ চুপচাপ চলে গেল। অনেক খুঁজে দুইটা নিয়ে আসছে। আবির সবগুলো হেলমেট ভালোভাবে দেখে প্যাকিং করে দিতে বলল। মেঘ বিস্ময় চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল, এত হেলমেট নিয়ে কি করবেন? হেলমেট তো একটা হলেই হয়। আবির চোখ রাঙিয়ে মেঘের দিকে চাইলো। মেঘ সঙ্গে সঙ্গে চিমুক নামালো গলায়। মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা। মনে মনে বলছে, কি মানুষ রে বাবা, আমি কনফিউজড হয়ে ওনার কাছে এনেছি আর উনি পছন্দ না করে সবগুলোই নিয়ে নিলেন। আমি যদি জানতাম উনি পাঁচটায় নিয়ে নেবেন, তাহলে আমি দুইটা হেলমেটই বেছে নিয়ে আসতাম। হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শুধালো, কাচ্চি খাবি? মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। হাবি জাবি অনেক কিছু খেয়েছি, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। আবিরও আর কথা বাড়ালো না। মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে। মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে নিজের রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসেছে। বেশ কিছুদিন চলে গেছে। মেঘের পড়াশোনার চাপ বেড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন ছাড়ছে, ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসছে। পড়াশোনার ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে আবির ভাই অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে আবিরও অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ছে। চারিদিকে সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছে। একদিন মেঘের কাচ্চি খেতে খুব ইচ্ছে করছে। তানভীর ভাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত, তাই ফোন দিতে সাহস হচ্ছে না। মিমের কাছে গিয়ে বলাতে মিম সঙ্গে সঙ্গে বলে উঠল, ভাইয়াকে বলো নিয়ে আসতে। মেঘ ঢোক গিলে বলল, আমি বলতে পারবো না, তুই কল দিয়ে বল। মিম ভয়ে ভয়ে জানালো, আমি বলবো। মিম টেলিফোন থেকে আবিরকে কল দিল। আবির রিসিভ করতেই মিম বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবি? মিম অকস্মাৎ বলে উঠল, আপুর কাচ্চি খেতে ইচ্ছে করছে। মেঘ রাগে মিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কিরমির করে বলছে, তুই আমার কথা বললি কেন? আবির কণ্ঠ ভারী করে প্রশ্ন করলো। মেঘ কোথায়? মিম মৃদু হেসে বলল, এখানেই আছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না? তোকে দিয়ে বলাতে হয় কেন? ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দু হাতে কান চেপে ধরল, যাতে আবির ভাইয়ের বাকি কথাগুলো শুনতে না পারে। আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল, ওর কাছে ফোন দে। মিম ভীত স্বরে বলল, আপু চোখ কান বন্ধ করে বসে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বলল, ওর কান থেকে হাত সরিয়ে ফোনটাও ওকে দে। মিম যথারীতি তাই করলো। মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল। কিছু বলার আগেই আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো,
কাচ্চি কি এখনই আনতে হবে নাকি ঘন্টা খানেক পর নিয়ে আসলে হবে? মেঘ বিস্ময় চোখে তাকালো মিমের দিকে। ভেবেছিল না জানি কত বকা খাবে, কিন্তু ঘটল পুরো উল্টো। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, পরে আনলেও হবে। কি ঘন্টা দুয়েক পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। এর মধ্যে আবির বাসায় এসেছে। গানের সাউন্ডে বাইকের শব্দও শোনেনি মেঘ। আবির মিমকে 2 প্যাকেট দিয়ে বাকি একটা কাচ্ছির প্যাকেট নিয়ে মেঘের রুমে গেল। হঠাৎ আবির ভাইকে দেখে মেঘ ভূত দেখার মতো চমকে ওঠে, কান থেকে ইয়ারফোন খুলে ফেলল। আবির কাচ্ছির প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর ফোনটা দে। মেঘ ভয়ে ভয়ে ফোনে গিয়ে দিল আবিরের দিকে। ফোন হাতে নিতেই আবিরের চোখ পড়ল ফোনে গান বাজছে। কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল। কয়েক মুহূর্ত পর অষ্টাদশীর ফোনে ছবিসহ নিজের নাম আমার আবির লাভ দিয়ে ভাই দেখে হুট করেই বিষম খেয়ে উঠল আবির। কাঁচতে কাঁচতে বিছানার পাশে বসে পড়েছে। মেঘ আতকে উঠে শুধালো, হয়েছে আবির ভাই? মেঘ সঙ্গে সঙ্গে পানি ঢেলে গ্লাসে গিয়ে দিয়ে আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি খেয়ে শেষ করলো। মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। গ্লাস মেঘকে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশীর মুখের পানে। এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির। কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল, আমার নম্বর তো তোর ফোনেই আছেই, তাহলে মামুনিকে দিয়ে মিমকে দিয়ে কেন কল দেয়াতে হয়? তুই কল দিতে পারিস না? মেঘ জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। 2 পা এগিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে চেয়ে রাশভারী কণ্ঠে বলল, ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায়নি, বেরিয়ে পড়েছে রুম থেকে। মেঘ বিড়বিড় করে বলছে, সর্বনাশ, নাম্বার সেভ করা দেখে বিষম খেলেন উনি। মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো। একবার ভাবলো নামটা পাল্টাবে, পরক্ষণেই মনে হলো যা দেখার তো দেখেই ফেলছে, এখন আর পাল্টালে কি হবে? মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে, আহারে, কবে যে নামের পেছন থেকে ভাইটা সরাতে পারবো। কিছুদিন পর আলী আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে কাজের ফাঁকে গল্প করছিলেন। গল্প না ঠিক, 2 ভাই নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করছিলেন। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ছোট থেকেই বন্ধুর মতো। এখন যেমনটা তানভীর আর আবিরের সম্পর্ক। মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন, কিরে, কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, মেঘকে নিয়ে খুব চিন্তায় আছি ভাইজান। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, মেঘমাকে নিয়ে আবার তোর কিসের চিন্তা? কত লক্ষ্মী একটা মেয়ে। মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, সামনে ভার্সিটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, তানবীরটা তো ঠিক মতো পড়লই না, এখন সব আশা ভরসা তো মেঘকে নিয়েই। আলী আহমেদ খান ভাইকে সাহস দিয়ে বললেন, আরে চিন্তা করিস না, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। না হলে কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ওইগুলোতে পড়াবো, সমস্যা কি? মোজাম্মেল খান মন খারাপ করে বললেন, আমি তো চাই মেয়েটা মেডিকেলে পড়ুক। আলী আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন, ভাগ্যে যা আছে তাই হবে, দিন শেষে ওরা মানুষ হলেই হলো, আমার আর কোনো চিন্তা নেই। মোজাম্মেল খান এবার একটু ঠাট্টার স্বরে বলে উঠলেন, হ্যাঁ, তোমার আর চিন্তা কি? তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে, তোমার তো খুশি লাগবেই। আলী আহমেদ খান ভাইয়ের কথায় সশব্দে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে, এটা দেখছিস। সাথে নিজের মর্জি মাফিক কোম্পানি শুরু করেছে, বাইক কিনলো, রাত বিরাতে বাড়ি ফিরে নিজের মতো চলে, এগুলো নিয়ে তো কিছু বললি না, হ্যাঁ? আচ্ছা সেসব কথা বাদ দে, আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই। আমরা যেমন মিলেমিশে আছি, আমি চাই আমাদের সন্তানরাও সারা জীবন মিলেমিশে থাকুক। মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন, দোয়া করি তাই যেন হয়। এরকমে আবির দরজায় দাঁড়িয়ে বলল, আসবো? আলী আহমেদ খান তাকিয়ে বললেন, হ্যাঁ আসো, তোমাকে কতদিন বলেছি আমার রুমে আসতে অনুমতি নিতে হবে না? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, আপনারা কথা বলছিলেন, হুট করে ঢুকে পড়াটা ভালো দেখাবে না, তাই ভেতরে ঢুকিনি। মোজাম্মেল খান বললেন, আমাদের সব কথা তো তোমাদেরকেই নিয়ে, তোমরা ভালো থাকো এটাই তো চাই। চাচ্চুর দিকে চেয়ে আবির মুচকি হাসলো। তারপর আব্বুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল,
সময় করে ফাইলটা একটু দেখে দিয়েন প্লিজ। আবির যাওয়ার জন্য পা বাড়ালে আলী আহমেদ খান ডেকে উঠলেন। শোনো, আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন। 2 অফিস সামলাতে কি কষ্ট হচ্ছে? আবির মৃদু হেসে উত্তর দিল। না, সমস্যা নেই। কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল হব কিভাবে? আলী আহমেদ খান নিঃশব্দে হেসে বললেন। সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না, নিজের যত্ন নিতে তো হবে, তাই না? অফিস তো শেষই, বাসা যাবে না? আবির ঠান্ডা কণ্ঠে বলল। 5-10 মিনিট পর বেরিয়ে যাব। আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসার উদ্দেশ্যে। ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে আলী আহমেদ খান হঠাৎই শাহরিয়ারকে দেখে কিছুটা এগিয়ে উচ্চস্বরে ডাকলেন। এই শাহরিয়ার। শাহরিয়ার কাছে একটা দোকানে কি কিনছিল। আলী আহমেদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিলেন। আলী আহমেদ খান সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো তুমি? শাহরিয়ার হাসি মুখে উত্তর দিলেন, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? দুই ভাই সমস্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি যে অসুস্থ ছিলা, সুস্থ হয়েছো? শাহরিয়ার মনে মনে বিড়বিড় করে বলল, ছেলে মেরে হাসপাতালে পাঠাইছে আর এখন বাপের খবর নিচ্ছে, ভালোই। আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন, তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায় তোমার জন্য, আমি পেমেন্ট পাঠাতাম, কিন্তু তুমি তো কিছু জানালেও না। শাহরিয়ার শুধু বলেছে, না মানে? অমনি চোখ পড়েছে অফিসের গেটের সামনে দাঁড়ানো আবিরের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে। মোজাম্মেল খান গম্ভীর স্বরে বললেন, কে হলো? শাহরিয়ার ঢোক গিলে ধীর কণ্ঠে জানালো, অসুস্থ ছিলাম তাই জানতে পারিনি। এটা কি আপনাদের অফিস আঙ্কেল? আলী আহমেদ খান হাসি মুখে উত্তর দিলেন, হ্যাঁ আসো, ভিতরে আসো, চা কফি খেয়ে যাও। শাহরিয়ার মাথা নেড়ে না করলো আর মনে মনে বলল, আগে জানলে এই রাস্তা আসতামই না, আবার অফিসে বসে চা কফি খাবো, আর মার খেতে চাই না। শাহরিয়ার চোখ তুলে চাইতেই দ্বিতীয়বার চোখাচোখি হলো আবিরের সাথে। আবির রাগে কটমট করছে। শাহরিয়ার তাকাতেই আঙুল দিয়ে ইশারা করলো চলে যেতে। শাহরিয়ার বাধ্য ছেলের মতো বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়ল। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান ঘুরতেই আবির হেলমেট পরতে ব্যস্ত হলো। মোজাম্মেল খান আবিরকে দেখে বলে উঠলেন, ছেলেটাকে মেঘের জন্য টিউটর ঠিক করা হয়েছিল, তুমি আসার পরেই তো পড়াতে গিয়েছিল, চিনতে পারোনি? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কি জানি, খেয়াল নেই। আলী আহমেদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন, ছেলেটা পড়াবে বললে তো পেমেন্ট বেশি দিয়ে হলেও রাখতাম, বলতে তো পারতো। আবির ভারী গলায় কপাল কুঁচকে বলল, ছেলে যদি পড়াতে না চায় তাহলে জোর করার কি দরকার? তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে। আলী আহমেদ খান বললেন, একদিন এসে ছেলেটা আর বাসায় গেল না, কল দিয়ে জানালো না। 2-3 দিন পর আমি কল দেওয়ার পর বললো অসুস্থ আর পড়াবে না সে। আজ সামনে পেয়েছে, জিজ্ঞেস করলাম আর কি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, ছেলের পড়াশোনার ইচ্ছে ছিল না তাই হয়তো জানায়নি। আপনারা এখন তাকে এত প্রশ্ন করছেন, এতে সে বিরক্ত হতে পারে। আলী আহমেদ খান শ্বাস ছেড়ে বললেন, তাও ঠিক, কথা তো আজ বললামই, আর তো কথা বলার দরকার নেই। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেছে। আবির নিজের অফিস থেকে ঘুরে ঘন্টাখানেকের মধ্যে বাসায় এসেছে। আবিরের বাইকের শব্দে মেঘ ব্যালকনিতে ছুটে গেছে। অনেকদিন ছাদে যাওয়া হয় না। মেঘ মনে মনে ভাবছিল আবির ভাই আসলে চাবি নিয়ে ছাদে যাবে। মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আছে। পলক পড়ছে না একটিবার। আবির মেঘের কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো। পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিল। মেঘ চকলেট নিয়ে মাথা নুয়ে মুচকি হাসলো। নিজেকে স্পেশাল কেউ মনে হচ্ছে। আবির চলে যাচ্ছে, তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল চাবির কথা। মেঘ তটস্থ হয়ে ডাকে, আবির ভাই। আবির রুমের দিকে যেতে যেতেই উত্তর দেয়। মেঘ একগাল হেসে বলে, ছাদে যাব, চাবিটা কি দেয়া যাবে? আবির গুরুভার কণ্ঠে বলল, নিয়ে যায় এসে। মেঘ দ্রুত নিজের রুমে গিয়ে চকলেটে লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে। আদি চকলেট হোক আর চিপস যা পায় সবই খেয়ে ফেলে। এজন্য মিম আর মেঘ প্রিয় জিনিস বা খাবারগুলো লুকিয়ে রাখে যাতে আদি নিতে না পারে।
মেঘ চাবি নিয়ে তালা খুলে ছাদে চলে গেছে। বিকেলের রোদে গাছে থাকা ফুলগুলো জলজল করছে। ইদানিং প্রতি রাতেই বৃষ্টি হয়, কিন্তু দিনের বেলা তার রেশমাত্র থাকে না। মেঘ কয়েকটা গাছের পাতার অবাঞ্ছিত ডালপালা কেটে হাত ধুয়ে ছাদে হাঁটছিল। 10-15 মিনিট পর আবির একটা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে ছাদে আসছে। আচমকা আবির ভাইকে দেখে কিছুটা ভয় পেয়েছে, তবে দেশে ফেরার পর এই প্রথমবার আবির ভাইকে লুঙ্গি পরা দেখে মেঘ দাঁত কেলিয়ে হেসে উঠল। হাসি যেন থামছে না, বরং হাসির তীব্রতা ক্রমশ বেড়েই যাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকালো। আবিরের চাহনিতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে। আবির কপাল কুঁচকে প্রশ্ন করল, তোর তানারা ধরবে না? মেঘের সরল স্বীকারোক্তি। আপনাকে দেখে হাসি পাচ্ছে। আবির বিরক্ত হয়ে বলল, এভাবে হাসছিস যে, তোর তানারা ধরবো নে। আকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখছে। মেঘের কাণ্ড দেখে আবির মুচকি হেসে ছাদের কর্নারে সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে। সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘোমটা টেনে ধীর পায়ে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আবির ফোনে কথা বলছে আর মেঘ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। প্রথম দেখে হাসলেও এখন মেঘের ভালোই লাগছে। শক্তপোক্ত উন্মুক্ত বাহু দেখেই মনে হচ্ছে জিম করে এমন বডি বানিয়েছে। প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। আবির ভাইকে এভাবে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। আবির ভাইয়ের হাতে মেহেদি দেওয়া থাকলেই এখন নতুন জামাই লাগতো। এটা ভাবতেই মেঘের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আবির ভাইয়ের শ্যামবর্ণের মুখশ্রী সর্বক্ষণ মেঘের মস্তিষ্কে ঘুরপাক খায়। চোখ বন্ধ করলেই সেই তামাটে চেহারা চোখের সামনে ভেসে ওঠে। মেঘ বিড়বিড় করে বলল, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। মেঘ চুপি চুপি আবির ভাইয়ের 2-3টা ছবিও তুলে নিয়েছে। আবির কল কেটে মেঘের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা রুমে যা। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, একটু থাকি না প্লিজ। আবির আর কিছুই বলল না। আহ্লাদি কণ্ঠে মেঘ কিছু বললে আবির কখনোই না করতে পারে না। এই সেই ললনা যার সামান্যতম আবদারও আবির ফেলতে পারে না। আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্প্যারো। আবির চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে। বেশ খানিকটা সময় মেঘ আবির ভাইকে সরু নেত্রে নিরীক্ষণ করে ধীর কণ্ঠে ডাকলো, আবির ভাই। আবির চোখ বন্ধ করে জবাব দিল। হুম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনার কি মন খারাপ? আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে উত্তর দিল, কই না তো। মেঘ কিছু বলতে যাবে তার আগে আবির বলে উঠল। মেঘ বাধ্যমের মতো চুপচাপ রুমে চলে গেছে। আবির মনে মনে বলছে, আমি তো তোর সাথে জীবনের প্রতিটা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চাই। তার জন্য অনেক ঝড়ঝাপটা পড়ে পেরোতে হবে। যাই হয়ে যাক, একদিন তোকে আমার করে নিবই ইনশাল্লাহ। হঠাৎ এক বৃহস্পতিবারে মেঘ আর বন্যা কোচিং থেকে বের হতেই দেখতে পেল আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আছেন। মেঘকে বের হতে দেখে আবির কিছুটা এগিয়ে আসলো। আবির বন্যার দিকে চাইতেই চোখাচোখি হলো দুজনের। বন্যা হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, তুমিই তো বন্যা? জি ভাইয়া। বন্যা পুনরায় বলে উঠল, আমি আসছি ভাইয়া, ভালো থাকবেন, আসছি মেঘ। কথাগুলো বলে বন্যা কোনো রকমে পালালো এখান থেকে। আবির মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো, তোর বান্ধবীও দেখা যায় তোরই মতো। মেঘ আহম্মকের মতো চেয়ে প্রশ্ন করল, কেমন? আবির ঠাট্টার স্বরে বলল, তার ছিঁড়া। মেঘ ভ্রু কুচকে বলল, মোটেই না। মেঘ ভেঙচি কেটে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আবির সশব্দে হেসে বলল, চড়ুই পাখিকে গাল ফুলালে পেঁচার মতো লাগে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে আবির ভাইয়ের দিকে চাইল, কিন্তু আবির ভাইয়ের মুখের অকৃত্রিম হাসি দেখে নিজের রাগটা ধরে রাখতে পারল না। মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে থাকে। সহসা মেঘের ওষ্ঠ ছড়িয়ে আসে। মেঘ মনে মনে বলল, আপনার এই হাসিতে আমি বেসামাল হয়ে যাব। আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল। মেঘ কাছে যেতেই মেঘের জন্য কিছুদিন আগে কেনা একটা হেলমেট নিয়ে মেঘকে পরাতে গেলে মেঘ বলে, আমি পড়তে পারবো। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, আমি পড়িয়ে দিলে সমস্যা?
মেঘের বুকের ভেতর তোলপাড় চলছে। এটা সে আবির ভাইকে কিভাবে বোঝাবে? আবির ভাই কাছে আসলে ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্কের নিউরন পর্যন্ত ছড়িয়ে দেয়। মেঘের বক্ষস্পন্দন জোরালো হয়। নিজেকে সামলানোর সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায়। আবির নিজেই হেলমেট পরিয়ে দিয়ে বাইকে বসলো। মেঘের দিকে চাইতেই মেঘ ঘুরে গিয়ে বাইকে বসলো। আবির বাইক টান দিতেই হুমড়ি খেয়ে পড়লো আবিরের পিঠে। নিজেকে সামলে সঙ্গে সঙ্গে দু হাতে আবির ভাইয়ের কাঁধ চেপে ধরলো। আবির উচ্চস্বরে বলল, আর একদিনও তোকে ধরতে বলবো না, পড়ে গেলে ফেলেই চলে যাব। মেঘ চুপচাপ আশপাশে দেখছে। কত কত কাপল ফুটপাত দিয়ে একসাথে হাঁটছে। কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে, আর কত মানুষ বাইকে রিক্সাতে ঘুরছে। তাদের দেখে মেঘের মনে প্রেমানুভূতি জাগ্রত হয়। খুব ইচ্ছে করছিল আবির ভাইকে পেছন থেকে জড়িয়ে ধরার, কিন্তু সাহস হয়নি। সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে অকস্মাৎ আবিরের পিঠে মাথা রাখল মেঘ। আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো। মেঘ তা বুঝতে পেরে সহসা মুখ তুলে স্বাভাবিক হয়ে বসল। আবিরের মুখের হাসিটা কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে একটা বাইকের শোরুমের সামনে এসে থামলো। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা এখানে কেন আসছি? আবির নিরেট কণ্ঠে বলল, তোর ভাইয়ের জন্য বাইক কিনতে এসেছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, সত্যি? আবির মেঘকে নিয়ে ভেতরে ঢুকে বলল, পছন্দ কর। মেঘের উত্তেজনা নিমেষেই মিয়ে গেল। আস্তে করে বলল, আমি তো বাইক চিনি না, আর আমার পছন্দ ভাইয়ার কি ভালো লাগবে? আবির শক্ত কণ্ঠে বলল, তানভীরের নির্দিষ্ট কোনো পছন্দ নেই, তাছাড়া তুই ওকে গিফট করবি, এতে পছন্দ না হওয়ার কি আছে? তুই কালোর মধ্যে কয়েকটা পছন্দ কর, আমি তো আছি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। আমি গিফট করব মানে? আবির কপাল কুঁচকে বলল, এত মানে বুঝতে হবে না। আবির ঘুরে ঘুরে বাইকের ডিটেলস বলছে আর মেঘ পছন্দ করছে। সবশেষে দুইটা বাইক নিয়ে কনফিউজড। মেঘ আবির ভাইয়ের দিকে চেয়ে ভনিতা ছাড়াই বলে উঠল, দয়া করে দুটা নেয়ার চিন্তা করবেন না প্লিজ। আবির মেঘের মুখোমুখি হয়ে ছোট করে বলল, আমারটা রেখে এই দুটা নিয়ে নেই। মেঘ চিৎকার দিয়ে উঠল। না, আপনারটা আমার অনেক পছন্দ। আবির মৃদু হেসে সাইডে গিয়ে বসলো। মেঘকে বলল তানভীরকে কল দেওয়ার জন্য। আবিরের কথা মতো মেঘ কল দিয়ে সেই কথাগুলোই বলেছে যা আবির শিখিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে তানভীর চলে আসছে। মেঘ তানভীরের হাতে দুইটা চিরকুট দিয়ে বলল। তানভীর বনুর কথা মতো তাই করলো। সহসা মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, সারপ্রাইজ, এটা তোমার গিফট আবির ভাইয়ের তরফ থেকে। আবির পাশ ফিরে মেঘের দিকে চেয়ে বলল, আমাদের দুজনের পক্ষ থেকে, টাকা আমার, পছন্দ ওর। তানভীর আবিরকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মেঘকেও ধন্যবাদ দিল। বাইকের সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে মেঘ বলল, ভাইয়া ট্রিট দিবা না? তানভীর হাসি মুখে বলল, অবশ্যই দিব, 1 মিনিট ওয়েট করবো না। আবিরকে সাইডে নিয়ে তানভীর কানে কানে বলল, ভাইয়া হেল্প করো প্লিজ। আবির কপাল কুঁচকে বলল, কি হেল্প? তানভীর বিড়বিড় করে বলল, তোমাদের মতো আমিও আমার ওনাকে প্রথমে বাইকে বসাতে চাই। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তপ্ত স্বরে শুধালো, আমি কারে প্রথমে বাইকে উঠিয়েছি? তানভীর ঠাট্টার স্বরে বলল, আমার সামনে ঢং করো না ভাইয়া, আমার বাইক উঠাতে হবে বলে একে একে বাইক কিনে নিয়ে গেছো। মিম আদিকে বাইকে ঘোরাবো তো দূরের কথা, আমার বাইক ছুতেই দাওনি। বন্ধুরা নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরছো, বন্ধুরা নিয়ে ঘোরার কয়েকদিন পরে আমারও তোমার বাইকে প্রথম উঠতে দিছ। কি ভাবছো আমি জানি না? তুমি যেদিন প্রথম বন্ধুরা নিয়ে ঘুরছো সেদিনই আমার বন্ধু আমায় বলছে। আবির নিঃশব্দে হেসে বলছে, আস্তে বল, ও শুনে ফেলবে। তানভীর আকুল স্বরে বলল, তাহলে আমি ব্যবস্থা করে দাও প্লিজ। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তোর ওনাকে তো আনতেই চাইছিলাম, কিন্তু ওনাকে বলার আগেই ছুটে পালিয়েছে। তানভীর সুস্থির ভঙ্গিতে বলল, প্লিজ ভাইয়া। আবির ভ্রু কুঁচকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুইও তো তোর বোনের মতোই হয়েছিস, ঠিক আছে দেখছি। আবির মেঘের কাছে এসে শান্ত স্বরে বলল, তানভীরের আজকে কাজ আছে, কালকে পরীক্ষা দিয়ে তো তার ছেঁড়া বান্ধবীটাকে নিয়ে রিক্সা করে এখানে চলে আসিস। এখন চল। মেঘ জিজ্ঞাসা চোখে চেয়ে শুধালো, কোথায়? আবির তাকাতেই মেঘ মাথা নিচু করে ফেলল।
বুঝতে পারলো কথায় কথায় প্রশ্ন করাতে আবির ভাই রেগে গেছেন। মেঘ লক্ষ্মীমের মতো বাইকের পেছনে বসে আছে। ঘণ্টাখানিক মেঘকে নিয়ে বাইকে ঘুরেছে। ফুচকা, আইসক্রিম থেকে শুরু করে যে যে স্ট্রিট ফুড পেয়েছে মেঘের পছন্দ মতো সবই কিনে খাইয়েছে আবির। বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করছে। পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে। মেঘ তখন আচার খেতে ব্যস্ত। আবির মেঘের দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বৃষ্টি শুরু হয়ে যাবে তো, বাসায় যাবি না? মেঘ আচার খেতে খেতে আবির ভাইয়ের অভিমুখে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করছে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে, অপলক সেই দৃষ্টি। মেঘ মনে মনে বলছে, এই গোধূলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই। বৃষ্টির প্রতিটা ফোঁটাকে চিৎকার করে বলতে চাই, এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি। আমার কল্পনার জগতে আবির ভাই শুধুই আমার। আবির কপাল কুঁচকে তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজে নিজের কি হাল করেছিলি মনে আছে? মেঘ একগালে হেসে উত্তর দিল, এবার আর এমন হবে না, কারণ আপনি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি কি? মেঘ মাথা নিচু করে মুচকি হেসে বলল, কিছু না। ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আবির আশপাশ দেখছে। মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়ে বলল, আবির ভাই, ব্যাগটাকে রেইনকোট দিয়ে ঢেকে রাখবেন প্লিজ। মেঘের কথায় আবির নির্বোধের ন্যায় মেঘের দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি রেখে বলল, রেইনকোট পরা দরকার তোর, আর তুই তোর ব্যাগটাকে রেইনকোট পরাতে বলছিস? মেঘ হাসি মুখে বলল, বই খাতা ভিজলে তো পড়তে পারবো না, আমি ভিজলে তো সমস্যা। এতটুকু বলতেই আবিরের চোখে চোখ পড়ল মেঘের। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। মেঘ আস্তে করে বলল, নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো, ভিজতেছিস ভিজ, জ্বর যদি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম। সমস্যা আছে কি নেই সেটা তখন বুঝাবো। মেঘ বিড়বিড় করে বলল, আগে আপনার সাথে বৃষ্টি উপভোগ করে নেই, তারপর প্রয়োজনে জ্বর সর্দি উপভোগ করে নিব। বৃষ্টি বাড়তে শুরু করেছে। মানুষ ছোটাছুটি করছে। আবির আর মেঘ দাঁড়িয়ে মানুষের ছোটাছুটি দেখছে। একসময় বাড়ি বর্ষণ শুরু হয়েছে। দুজনের সর্বাঙ্গ ভিজে একাকার অবস্থা, কিন্তু কেউ যেন এক চুল নড়ছে না। মেঘ আকাশের পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে, আর আবির সেই মায়াবী মুখের অভিমুখে নেশাক্ত চোখে চেয়ে আছে ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক। মেঘ আকাশের পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে, আর আবির সেই মায়াবী মুখের অভিমুখে নেশাক্ত চোখে চেয়ে আছে ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক। মেঘ আকাশের পানে চেয়ে মনে মনে কত কিছু চেয়ে ফেলছে, তা আবিরের অজানা। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটার, কিন্তু আবির ভাইয়ের হাত ধরার সাহস তো ছোট্ট অষ্টাদশীর এখনো হয়নি। তারপর ভাবলো পাশাপাশি হাঁটতে পারলেই মনে শান্তি লাগবে। মেঘ কিছু সময় পর স্বাভাবিক হয়েছে। তৎক্ষণাৎ আবির দৃষ্টি সরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল। মেঘ আবিরের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, চলুন না হাঁটি। মেঘের কথা শুনে আবির সহসা দু কদম এগিয়েছে। মেঘ তখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আবির নিজের বাম হাত বাড়িয়ে বলল, হাতটা ধর, না হয় কখন আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবি। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত খপ করে ধরতে এক সেকেন্ড দেরি হয়নি মেঘের। এমনভাবে হাত আঁকড়ে ধরা দেখে আবির সামনের দিকে চেয়ে মুচকি হাসলো। অষ্টাদশী তো জানে না এই আবিরের মনে অষ্টাদশীর চেয়েও 1000 গুণ বেশি প্রেমানুভূতি সর্বক্ষণ বিচরণ করে। 24 ঘন্টা আবিরের মাথায় শুধু মেঘই ঘুরপাক খায়। অষ্টাদশী কিভাবে কি চায় সবই আবির বুঝতে পারে, তবে কিছু প্রকাশ করে, কিছু অপ্রকাশিত রাখে। রাজপুত্র আর রাজকন্যা হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে। আবিরের দৃষ্টি সামনের দিকে থাকলেও মেঘের সম্পূর্ণ দৃষ্টি আবিরে নিবদ্ধ। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না, বরং ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে। মেঘের বুকের ভেতরে থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাধা মানতে চাইছে না। এই বৃষ্টিসিক্ত গোধূলিতে প্রকৃতিকে সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে, এই মানুষটাকে আমার চাই, সম্পূর্ণ আমার করে পেতে চাই। মেঘ হাবিজাবি ভাবতে ভাবতেই অকস্মাৎ রাস্তার পাশে থাকা গাছের শিকড়ের সাথে হোঁচটকে উপর হয়ে পড়তে গেলে আবিরের বাম হাতে থাকা মেঘের হাতটা আবির শক্ত করে ধরে। সহসা ডান হাতে মেঘের পেট বরাবর আঁকড়ে ধরল। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হয়েছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে।
আচমকা হোঁচট খাওয়ায় মেঘের স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে। নিজের উদরে আবির ভাইয়ের শক্তপোক্ত হাতের ছোঁয়া বুঝতে পেরে মেঘ বিস্ময় চোখে উদরে রাখা হাতের দিকে চাইল। বৃষ্টিতে ভিজে পরনের সুতি জামাটা আগে থেকেই গায়ের সাথে মিশেছিল। আবির ভাই জামার উপর দিয়ে ছোঁয়ার পরও মনে হচ্ছে উন্মুক্ত উদরে হাত রেখেছে আবির ভাই। মেঘের সর্বাঙ্গ শিহরিত হলো। বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা বাহিরে বেরিয়ে আসতে চাইছে। মেঘের নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে। হোঁচটের ফলে পায়ের বৃদ্ধা আঙুলের কোনা উঠে রক্ত বের হচ্ছে। স্নায়ুতন্ত্রে ক্রমাগত সিগন্যাল দেওয়ার ফলে মেঘ বুঝতে পেরে উফ করে উঠল। নিজেকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ের দিকে যাওয়ার আগেই ব্যথা বুঝতে পেরে ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। আবির সঙ্গে সঙ্গে বসে পড়ল আঙুলটা দেখতে। রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে। পকেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙুলে পেঁচিয়ে দিল। আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা সরল কিনা কে জানে। মেঘের মনের ব্যথা যেন এক সেকেন্ডেই সরে গেছে। মেঘ বাকরুদ্ধ হয়ে চেয়ে আছে। তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আবির দাঁড়িয়ে দুই হাতের উল্টো পিঠ দিয়ে মেঘের গাল বেয়ে পড়া পানি তার সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করলো। তারপর আবির তপ্ত স্বরে বলল, এত সামান্য ব্যথায় এভাবে কাঁদলে হবে? তৎক্ষণাৎ মেঘের ফোপানো বন্ধ হয়ে গেছে। মেঘ কিছু বলার আগেই আবির আচমকা মেঘকে কোলে তুলে নিল। মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে সামলে সহসা এক হাতে আবিরের শার্টের বোতাম সহ কিছুটা অংশ চেপে চোখ বন্ধ করে ফেলেছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ। বৃষ্টিতে ভেজা পিচ ঢালা রাস্তায় মেঘকে কোলে নিয়ে আবির হাঁটছে। কিছুটা সময় পর মেঘ চোখ খুলে বৃহৎ চোখে আবিরের শ্যামবর্ণের চেহারায় চেয়ে আছে। আবিরের চুলে, নাকে, মুখে, গালে পড়া বৃষ্টির ফোঁটার কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে। মেঘ ধীর কণ্ঠে বলল, নামিয়ে দিন, আমি যেতে পারবো। আবির ভাইয়ের এভাবে কোলে তুলে নেওয়াতে মেঘের সর্বাঙ্গে কারেন্টের শক খেয়েছে। এই মানুষটা কাছাকাছি আসলে যেখানে মেঘের হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে যায়, সেখানে এভাবে কোলে তোলাতে তার সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তাই মন না চাইতেও আবিরকে বলল নামিয়ে দিতে। আবির নিরেট কণ্ঠে বলল, চুপ করে মেঘ থাক। নিশ্চুপ হয়ে আবির ভাইকে দেখছে। ধমক খেয়ে মন খারাপ হওয়ার বদলে তার ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে। কিছু দূর যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে পিচ্চি ছেলেকে ডেকে বলল চেয়ার দিতে। খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিল। আবির মেঘকে বসাতেই মেঘ বলল, আপনি তখন না ধরলে পরে নিশ্চয়ই আমার মাথা ফাটতো। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, এত সহজে তোর কিচ্ছু হতে দিব না। পরিস্থিতি যতই বেসামাল হোক, আমি ঠিকই তোকে সামলে রাখবো। এই কথা শুনে মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়েছে। কথার গভীরতা ঠিক কতটা সেটা বুঝতে না পারলেও কথাটা তার খুব মনে ধরেছে। বৃষ্টি কিছুটা কমে এসেছে। আবির শান্ত কণ্ঠে বলল, চা খাবি? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। বেশি করে আদা কুচি দিয়ে 2 কাপ লিকার চা নিয়ে আসছে। 1 কাপ মেঘকে দিয়ে আবির কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেঘ চা খাওয়ায় মনোযোগ দিল। বৃষ্টিতে বসে এভাবে চা খাওয়া এটাই জীবনে প্রথমবার। বৃষ্টির ছোট ছোট ফোঁটা চায়ে পড়ছে আর মেঘ আপন মনে চা খাচ্ছে। হঠাৎ মেঘের অভিমুখে আবির কেমন করে চাইল। আবির মিহি কণ্ঠে ডাকলো, মেঘ। আচমকা আবির ভাইয়ের সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ বরফের ন্যায় জমে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মেঘের হৃৎপিণ্ডে ক্রমাগত ছুরি চালাচ্ছে। এই বুঝি ছোট্ট অষ্টাদশীর প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, জি। আবির তখনও শীতল চাহনিতে মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড পর প্রগাঢ় কণ্ঠে শুধালো, যদি কখনো এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় 2টি জিনিস থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হবে, তখন তুই কি করবি? আবির ভাইয়ের বলা এত কঠিন কথার মানে মেঘ বুঝতে পারছে না। কপাল গুছিয়ে আবির ভাইয়ের দিকে চেয়ে কথাটা বোঝার চেষ্টা করছে। আবির কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় প্রশ্ন করল, পারবি তো একটাকে বেছে নিতে? মেঘ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে। মেঘের মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আবির ভাই তাকে এমন করে কেন জিজ্ঞেস করছে? উনি কোথাও গেলে তো আমার পছন্দের সব জিনিস না চাইতেও নিয়ে নেন, বেছে নিতে দেন না। তাহলে কি এমন জিনিস যা একটাই বেছে নিতে হবে? মেঘের নিরুত্তর পরিস্থিতি দেখে আবির মনে মনে বলল, যেদিন তুই 2টা প্রিয় জিনিস থেকে একটা বেছে নিতে পারবি,
মন শক্ত করে বলতে পারবি এটাই আমার লাগবে, সেদিন তোকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করব। আবির গলা খাকারি দিয়ে বলল, বাদ দে এসব, আরেক কাপ চা দিতে বলছি, তুই চা খা, আমি বাইকটা নিয়ে আসি। আবির আশপাশ দেখে চায়ের টাকা দিয়ে আর এক কাপ চা দিতে বলে বাইক আনতে চলে গেছে। ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে মেঘকে বাসার সামনে নামিয়ে দিল। বরাবরের মতো মেঘ আজও প্রশ্ন করলো, বাসায় আসবেন না? আবির মৃদু হেসে উত্তর দিল, আসবো একটু পর, তুই সাবধানে রুমে যাস, আঙ্গুলে চাপ যেন না পড়ে। মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকে গেল। আবির চলে গেল অজানা গন্তব্যে। আজ মেঘ ইচ্ছে করে একটু সাজুগুজু করেছে, চোখে গাঢ় করে কাজল দিল, হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে। আবির ভাইয়ের পছন্দের রং অনুসরণ করে একটা সাদা রঙের ড্রেস পরেছে, সাথে সুন্দর হিজাবও পরে নিয়েছে। হুটহাট আবির ভাই কোচিংয়ের সামনে চলে আসে বিধায় সে সাদামাটায় ঘোরে। তবে আজ আবির ভাইয়ের সাথে ঘুরবে এটা সে আগে থেকেই জানে, তাই সেজেছে। পরীক্ষা শুরুর আগেই বন্যাকে বলেছে তানভীর ভাইয়ের ট্রিটের কথা, তবে বন্যা কোনোভাবেই রাজি হচ্ছিল না। মেঘ জোর করে রাজি করিয়েছে। যথারীতি পরীক্ষা শেষে দুই বান্ধবী রিক্সা করে নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে। আবির আর তানভীর আগে থেকেই দাঁড়িয়েছিল। মেঘ দূর থেকে আবিরকে দেখে একগাল হাসলো। কাজল করলো সেই ডাগর ডাগর আঁখি আর অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরের মন উতলা হয়ে উঠছে। অন্তঃস্থলে শিহরণ জাগছে, বক্ষস্পন্দন জোরালো হচ্ছে। আবির ঢোক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না। আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে। আবির মনে মনে বিড়বিড় করে বলছে, আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস? মেঘরা নামতেই তানভীর রিক্সা ভাড়া দিয়ে দিল। শান্ত কণ্ঠে শুধালো, আসতে সমস্যা হয়নি তো কোনো? দুজনেই মাথা নেড়ে না করলো। তানভীর বন্যার দিকে চেয়ে ছোট করে বলল, কনগ্রেচুলেশন। বন্যা হেসে উত্তর দিল, থ্যাঙ্কস। তানভীর আবিরকে ডাকলো। ভাইয়া চলো। তানভীরের ডাকে আবির স্বাভাবিক হলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চল। কাছে একটা রেস্টুরেন্টে গেছে খেতে। খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দেখছে। মেঘ তাকালেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে। এই চোখে জাদু আছে, যা এই শ্যামবর্ণের সুঠামদেহী পুরুষকে মুহূর্তেই দুর্বল করে দিয়েছে। না পারছে দীর্ঘ সময় ওই চোখে চেয়ে থাকতে, আর না পারছে নিজেকে সংযত রাখতে। অন্যদিকে বন্যা আর তানভীরেরও কয়েকবার চোখাচোখি হয়েছে, তবে চোখে চোখ পড়তে দুইজনই সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে। বন্যা সবুজ রঙের একটা ড্রেস পরেছে, সাথে হিজাব পরা। এত সাজগোজ নেই, দেখতে খুবই সাদামাটা। গায়ের রং ফর্সা হলেও সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা। ঠোঁটে হালকা লিপস্টিক আছে। উচ্চতায় মেঘের তুলনায় 1 ইঞ্চি কম হবে। হাসিটা মাত্রাতিরিক্ত সুন্দর, তবে সচরাচর মেয়েটা হাসে না, বেশিরভাগ সময় সিরিয়াস মুডেই থাকে। খাওয়া শেষে বেরিয়েছে সবাই। মেঘ আর বন্যা দুইজনই তানভীরকে ধন্যবাদ জানালো ট্রিটের জন্য। আবির একবার তানভীরের দিকে চেয়ে চোখ দিয়ে কিছু ইশারা করলো। তারপর আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি, তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যেখানে ইচ্ছে যাবি। তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে ভাইয়া। মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসলো। আবির দেরি না করে মেঘকে নিয়ে জায়গা ত্যাগ করলো। আবিরটা যাওয়ার পরই তানভীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলল, ওঠো। বন্যা ঠান্ডা স্বরে জানালো, আমি রিক্সা করে চলে যেতে পারবো। তানভীর একটু রাগী ভাব নিয়ে বলল, শোনোনি ভাই কি বলছে? তোমায় বাসায় দেওয়ার পর আমার দায়িত্ব শেষ হবে, উঠো। বন্যা আর কথা বাড়ালো না, হেলমেট পরে মাঝখানে জায়গা রেখে বাইকে বসলো। পেছন দিকে ধরে রেখেছে। তানভীর জীবনে প্রথম মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছে, তাই কিছুটা ভয়ে আছে। এজন্য এত জোরে বাইক চালাচ্ছে। কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে বাইক রেখে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বন্যা সাইডে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর তানভীর একটা শপিং ব্যাগ বন্যার দিকে এগিয়ে দিল। বন্যা জিজ্ঞাসা চোখে চেয়ে বলল, কি এতে? তানভীর শান্ত স্বরে বলল, তোমার রেজাল্টের গিফট। বন্যা কোনোভাবেই নিতে রাজি হচ্ছে না। বাধ্য হয়ে তানভীর ধমক দিল, বলছি নিতে নাও। বন্যা ভয়ে কিছুটা কেঁপে উঠল। কাপা কাপা হাতে ব্যাগটা নিয়ে ছোট করে বলল, থ্যাঙ্কস। তানভীর মৃদু হেসে বাইকে বসলো। পিচঢালা রাস্তায় বাইক চলছে। বন্যা নীরব শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে।
নীরবতা ভেঙে তানভীর বলল, গতকাল ভাইয়া আর বোন মিলে আমায় ব্যাগটি গিফট করেছে। কেমন হয়েছে বলো তো? বন্যা হাসি মুখে উত্তর দিল। অনেক সুন্দর হয়েছে। তানভীর পুনরায় বলল। তার জন্য আজকে ট্রিট দিলাম। বন্যা এবার মৃদু স্বরে শুধালো, আমার ট্রিট দেওয়ার কি প্রয়োজন ছিল? আমি তো। এতটুকু বলেই তানভীর বলল, তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল। ওই দিন তোমাদের বাসায় খেয়ে আসলাম। তাছাড়া তুমি বন্ধুর বেস্ট ফ্রেন্ড, আর আমাকে যেভাবে ভাইয়া ভাইয়া ডাকো, আমি তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আমি কার ভাই। কথাগুলো শুনে বন্যা কিছুটা লজ্জা পেল, তারপর স্বাভাবিক থাকার চেষ্টা করলো। এর মধ্যে বন্যাদের বাসার গলি পর্যন্ত চলে আসছে। বন্যা তাড়াহুড়ো করে বলল, ভাইয়া এখানে নামিয়ে দিন প্লিজ। তানভীর বাইক থামিয়ে বলল। আবার? বন্যা হেলমেট খুলতে খুলতে তপ্তস্বরে বলল, সরি তানভীর ভাই, এখান থেকে হেঁটেই যেতে পারবো, কেউ দেখলে সমস্যা হবে। সমস্যা বুঝতে পেরে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও আর পড়াশোনা করো ঠিকমতো। আল্লাহ হাফেজ। বন্যাও আল্লাহ হাফেজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে। তানভীর কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে চেয়ে রইল সেদিকে, তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আবির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে মেঘ চিন্তিত স্বরে বলল, বাসায় যাবেন না? আবির কঠিন স্বরে জবাব দিল, বাসায় যাওয়ার এত তাড়াতাড়ি কিসের তোর? মেঘ আর কিছু বলল না। আবির ভাইয়ের কাছাকাছি তো সেও থাকতে চায়, কিন্তু তানভীরের সামনে আবির বলেছে বাসায় চলে যাবে, এই জন্যই মেঘ জিজ্ঞেস করেছিল। আবির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে। পার্কে মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভীত হলো। মেঘের দিকে চেয়ে বলল, ঢুকবি নাকি অন্য কোথাও যাব? মেঘ একগাল হেসে উত্তর দিল, এসেছি যখন তাহলে ঢুকি, ভালো না লাগলে চলে যাব না। আবির মেঘের হাত ধরে হাঁটছে। মেঘ আশেপাশে তাকাচ্ছে আর বারবার আবির ভাইয়ের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে। এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার প্রেয়সী হারিয়ে যাবে বহু দূরে। মেঘ সেই হাত ধরা দেখে গতকালের ন্যায় বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। মেঘ চারপাশে তাকিয়ে দেখছে কত কত মানুষ, কেউ কেউ পরিবার নিয়ে এসেছে, ছোট বাচ্চা নিয়ে এসেছে, বন্ধুরা মিলে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে। বেশ কয়েকটা কাপালও দেখেছে হাতে হাত রেখে হাঁটছে। সেসব দেখে মেঘেরও নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে হচ্ছে। এটা ভাবতেই লজ্জায় দুগাল লাল হয়ে গেছে, ঠোঁটের মুচকি হাসি যেন সরছেই না। একটা ফাঁকা বেঞ্চ দেখে আবির মেঘকে ইশারা দিল বসার জন্য। আবির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে আসছে। মেঘকে আইসক্রিম দিয়ে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির। মেঘ আপন মনে আইসক্রিম খাচ্ছে, একবার আবির ভাইকে দেখছে, আবার আশপাশ দেখছে। আবির আচমকা ডেকে উঠল, টাকা এদিকে। হঠাৎ ডাকায় মেঘ কিছুটা কেঁপে উঠেছে। তারপর স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। আবির ভ্রুকুচকে চিন্তিত স্বরে বলল, তবে সেদেছিস কেন? মেঘ মুগ্ধতা করে আবিরের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পর বলল, কই সাজছি, শুধু কাজল আর। এটুকু বলতে আবির বলল, শুধু কাজলটাও আর দিবি না? আবির মনে মনে বলল, তোর এই চোখের মায়ায় আমি ছাড়া আর কাউকে পড়তে দিব না। মেঘ আহ্লাদি কণ্ঠে শুধালো, কাজল দিলে কি আমায় অনেক সুন্দর লাগে? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের ডালে বসে থাকা পেতনিটার মতো লাগে। এই জন্যই বলছি কাজল পরে রাস্তাঘাটে মানুষকে ভয় দেখাইস না। মেঘ নিজের ওষ্ঠ উল্টে আবিরের দিকে চেয়ে আছে। চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেছে, পল্লব ঝাপটালে গাল বেয়ে গড়িয়ে পড়বে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে, বিরক্তি নিয়ে বলল, তো সমস্যা কি মেঘ? কিছু বলার আগেই কান্না করে দিস কেন? 1 মিনিট কাঁদলে 1 ঘন্টা মাথা ব্যথায় ভুগিস, সেটা মাথায় থাকে না? মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন আমার মাথা ব্যথা হয়? আবির ঢোক গিলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, এটা জানা এমন কোনো কঠিন বিষয় না। দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে গেছিলাম। চল বাসায় যাই। সময় চলে যাচ্ছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেছে বেশ কিছুদিন। আবিরের ব্যস্ততম দিন কাটছে। এই সপ্তাহে নির্বাচন, তানভীরেরও ব্যস্ততা বেড়েছে 3 গুণ। নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত, কখনো রাত 2টা-3টায় বাসায় ফিরে, কখনো বা ফিরেও না। নিজস্ব বাইক থাকাতে এখন তেমন একটা সমস্যা হচ্ছে না। বাইক কেনার পর বাসায় টুকিটাকি সমস্যা হলেও সব কিছু আবিরই সামলে নিয়েছে।
আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট, তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা। কোচিংয়ের ক্লাস শেষে এখন শুধু মডেল টেস্ট পেপার পরীক্ষা চলছে। 10টা থেকে 12টা পর্যন্ত কোচিংয়ের পরীক্ষা হয়। পরীক্ষার পর জান্নাত আপুর পড়া, তার সাথে নিজস্ব পড়ার চাপ তো রয়েছে। তবে সব কিছুর মাঝেও আবির ভাই যেন মেঘের সমস্ত পৃথিবী ঘিরে রয়েছে। সকাল আর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরকে দেখা এখন মেঘের অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুক্রবারটা শুধু ব্যতিক্রম। তবে শুক্রবারে মেঘ নাস্তা খেতে যাওয়ার আগে চুপি চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে আবির ভাইকে দেখে যায়। ধরা পড়ার ভয়ে রুমের ভেতরে ঢোকে না। আজ আবিরের অফিসে মিটিং আছে। রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করেই বেরিয়ে পড়েছে। প্রথমে বাবার অফিসের কাজ শেষ করতে হবে। 12টায় মিটিং টাইম দিয়েছে। 11:50 নাগাদ আবির নিজের অফিসে পৌঁছেছে। রাকিবের পার্সোনাল সমস্যার জন্য এখনো অফিসে আসতে পারেনি। আবির রাকিবকে কল দিয়ে জিজ্ঞেস করছে, কই তুই? আমি কি ওয়েট করব নাকি মিটিং শুরু করব? রাকিব জ্যামে আটকে আছে। ঢাকা শহরের জ্যাম মানে লাগছে তো লাগছেই, শেষ আর হবে না। রাকিব ঠান্ডা স্বরে বলল, তুই শুরু কর, আমি কাছাকাছি আছি, আসতেছি। আবিরের কথা বাড়ায়নি। জাস্ট 12টায় মিটিং শুরু করেছে। 2 মিনিটও হয়নি কথা শুরু করেছে। এর মধ্যে টেবিলে রাখা মোবাইল ফোনে ভাইব্রেশন হচ্ছে। বিরক্তিতে কপাল কুঁচকে ফোনের দিকে তাকাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেল। কাঙ্ক্ষিত নাম্বার থেকে অনাকাঙ্ক্ষিত সময়ে কল চলে আসছে। সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠছে। সামনে বসে থাকা স্টাফরাও অবাক চোখে সেই হাসি দেখছে, কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না, প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলে না। গোমরামুখ মানুষের হাসি এত সুন্দর হয়, তারা হয়তো সেটা ভেবেই চেয়ে আছে। আবির ফোন হাতে নিয়ে ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠছে হৃদয় হরণী, সাথে একটা হাস্যোজ্জ্বল ছবি। নাম্বারটা আরও 1 বছর আগে সেভ করেছিল আবিরের ফোনে, কিন্তু এই প্রথমবার কল আসছে। আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা খুশিতে ধুকপুক করছে। আবির কিছু বলার আগেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসছে। 1 সেকেন্ডেই আবিরের হাসি গায়েব হয়ে গেছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। ফোনের ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ডাকলো, আবির ভাই। এই ডাকে আবিরের হৃদয় ভেঙে বিচূর্ণ হয়ে যাচ্ছে। কপাল কুঁচকে পুরো কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে তোর? কান্নার তোপে কথা বলতে পারছে না, ঘন ঘন শ্বাস নিচ্ছে। আবির পুনরায় ডাকলো, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কোনো রকমে বলল, একটা ছেলে আমার হাত ধরে। এটুকু বলতেই আবার কান্না শুরু করেছে। আবিরের বুকের ভেতর তাণ্ডব চলছে। তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে। সেই যন্ত্রণা বুক ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃদয়ের তোলপাড় চোখে ভাসতে বেশি সময় লাগেনি। চোখের বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। ক্ষণিকের ব্যবধানে রক্তবর্ণ ধারণ করেছে চোখ। রুমে 3টা এসি চলছে, তারপরও আবির ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় আছিস? মেঘ কাঁদতে কাঁদতে জায়গার নাম বলল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি। মিটিং অফ। কথাটা বলে আবির ভীষণ তাড়াহুড়োতে মিটিং রুম থেকে বেরিয়ে গেছে। সবাই আশ্চর্য বনে গেছে। আবিরের চোখ টকটকে লাল হয়ে গেছে। পরনের ব্লেজার খুলে নিজের রুমের দরজা থেকে ভেতরে ছুঁড়ে ফেলে বের হয়ে যাচ্ছে। আবিরের পিএস ছুটে এসে ডাকছে, কোথায় যাচ্ছেন স্যার? আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আবির অগ্নিদৃষ্টিতে চেয়ে বলল, আমার যাওয়াটা এর থেকে অনেক বেশি দরকার, আটকিও না আমায়। কথায় রাগের তীব্রতা স্পষ্ট। পিএস চিন্তিত স্বরে বলল, স্যার ওখানে একটু পরে গেলে হয় না? অথবা অন্য কাউকে, মানে কেউ গেলে মিটিংটা আপনি করতে পারতেন। আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, কার বুকে এত সাহস যে আমার কলিজায় হাত দিয়েছে? ওই কুত্তার বাচ্চারে না মারলে আমার শান্তি হবে না। এর মধ্যে রাকিব অফিসে ঢুকছে। আবিরের চিৎকার শুনে ছুটে আসে। আবিরের এত ভয়ঙ্কর রূপ দেখে ভীত স্বরে প্রশ্ন করে, মেঘের কিছু হয়েছে? আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে। রাকিব পেছন থেকে ডেকে বলল, আমি কি যাব তোর সঙ্গে? আবির শক্ত কণ্ঠেই বলল, লাগবে না। আবির এক প্রকার দৌড়ে বেরিয়ে গেছে অফিস থেকে। রাকিব এবার পিএস এর দিকে চেয়ে শুধালো, কি হয়েছে? ছেলেটা শান্ত স্বরে সব বর্ণনা করলো। রাকিব স্বাভাবিক কণ্ঠে শুধালো,
কোনো কথায় মেঘ নাম শুনেছ? ছেলেটা ওপর নিচ মাথা নাড়ালো। রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাই, আজ প্রথমবার আবিরের পথ আটকেছো, তাই তোমায় কিছু করেনি। ভবিষ্যতে আর কোনোদিন আবিরকে আটকানোর চেষ্টা করো না, তাহলে ওর সম্পূর্ণ রাগ তোমার উপর ছাড়বে। আবিরের পৃথিবীর 99.99% জুড়ে শুধু মেঘ, বাকি 0.01% তার পরিবার, আমরা, অফিস, সবকিছু। যা বলছে তাই করো, মিটিং অফ রাখো।